গতিশীল গতিশীল দর্শকের সাপেক্ষে গতিশীল দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ, এটা হেডিং কর, আপেক্ষিক বেগ। ঠিক আছে, এটা হেডিং করবি। এবার যে কথাটা হলো, এই টপিকসটা যদি আমি পড়ে নিই তাহলে কিন্তু আমি বেশ কিছু ঘটনাবলী কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো। সেই সমস্ত ঘটনাবলী কিন্তু কি কি আমি লিখে দিচ্ছি। যেমন দেখ, আমি বললাম যে ফার্স্ট কথা, এক নাম্বার ঘটনাবলী হলো যে, এক নাম্বার হলো যে যেমন আমি বললাম চার চাকার সামনের কাঁচ বেশি বৃষ্টিতে বেশি ভিজে পেছনের তুলনায়। এই ঘটনা কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয় কথা হলো যে বাইকে, বা দ্বিতীয় কথা আরেকটা যেটা আছে, যে ছাতা মানে সাইকেলে গতিশীল থাকলে বৃষ্টির সময় ছাতাকে কোনাকুনি ধরতে হয়। কেন কোনাকুনি ধরতে হয় কেন? এই দুটো কিন্তু টপিকসের উত্তর কিন্তু আমি পেয়ে যাব। তো এটা হলো আমার প্র্যাকটিক্যাল লাইফের, কিন্তু এটা তোর যেমন আমি বললাম প্রাথমিকভাবে তোরা দেখবি চার চাকা মানে বুঝতে পারলে কোনটা পার্সোনাল আমার কার আছে, অল্টো নিলাম, ন্যানো নিলাম, যা কিছু আছে সমস্ত কিছু যদি আমি মানে বৃষ্টির সময় যদি চালাই, তাহলে ভালো রকম ভাবে তোরা যদি অবজারভেশন করিস তো দেখতে পাবি সামনের কাঁচটা বেশি ভিজে গেছে কোন কার তুলনায়, পিছনের কাঁচের তুলনায়। এটা ভালো রকম ভাবে অবজারভেশন করে দেখবি। যদি কেউ অবজারভেশন না করিস তাহলে করতে পারিস, দেখবি এটা একটা। দ্বিতীয় কথা, সাইকেল নিয়ে তুই গতিশীল হয়েছিস, ছাতাটাকে দেখবি যে এরকম ভাবে তার সামনে আমাকে ধরতে হচ্ছে, কেন ধরতে হচ্ছে তার সমস্ত কিছু অ্যানসার কিন্তু এই টপিক থেকে পেয়ে যাবো। কথা বোঝা গেল? তাহলে শুরু করছি। দেখ, গতিশীল দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। যে কথাটা হলো যে আমি আপেক্ষিক বেগ আলোচনা করেছিলাম, আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম রে, যার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে সেই ভেলোসিটি থেকে কি করতে হবে, অন্য ভেলোসিটিটা কি করতে হবে, অন্তর করা বা বিয়োগ করতে হবে। এটা আমি বলেছি। তো কথা হচ্ছে যে আমার যদি কালকে সবারই দেখেছিস যে বৃষ্টি হয়েছে, তাহলে বল তুই দাঁড়িয়ে আছিস ছাদের উপরে, তুই স্থির হয়ে দাঁড়িয়ে আছিস, বৃষ্টিটাকে তুই দেখতে পাচ্ছিস নিচের দিকে পড়ছে, বৃষ্টিটা লম্বভাবে নিচের দিকে পড়ে না কোনাকুনি ভাবে, লম্বভাবে নিচের দিকে পড়ে। অর্থাৎ এখানে আমি লিখে দেব স্থির অবস্থায়, এখানে লিখে দেব যে স্থির অবস্থায় দর্শক স্থির থাকলে বৃষ্টি লম্বভাবে দর্শক স্থির থাকলে বৃষ্টি লম্বভাবে দর্শকের উপর পড়ে। কিন্তু যদি গতিশীল হয় কিন্তু এই অবস্থা কিন্তু আর হবে না, তখন সেই গতিশীল অবস্থাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারছিস? যেমন আমি বললাম যে সাপোজ, যেমন আমি একটা ডায়াগ্রাম আঁকছি, যে সাপোজ তুই মানে একটা দর্শক আছে, যে দর্শকটা ইউ ভেলোসিটি নিয়ে এই বরাবর মুভমেন্ট করছিস, ইউ ভেলোসিটি, বৃষ্টি, এবার তুই স্থির হয়ে আছিস, আমি বললাম যে জাস্ট স্থির হয়ে আছিস। যখন তুই স্থির হয়ে থাকবি তখন কিন্তু বৃষ্টিটা কিন্তু এই যে ভি থেকে নিচের দিকে পড়ছে, এটা হলো ভি ভেলোসিটি। বল আমি ইউ এর তীর চিহ্ন এই দিকে নিয়েছি, ভি এর তীর চিহ্ন কোন দিকে দেব, নিচে না উপরে? নিচে না উপরে? ভি এর তীর চিহ্ন কোন দিকে দেব, নিচে না উপরে? নিচে। কেন নিচে নিব, ও তো নিচের দিকে পড়ছে রে, তাহলে আমি নিচের দিকে ডাইরেকশন নিলাম। ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যদি তুই ইউ ভেলোসিটি নিয়ে, দর্শক ইউ ভেলোসিটি নিয়ে মুভমেন্ট করতে শুরু করে এবং ভি যদি নিচের দিকে পড়ে, তাহলে আমার এই বৃষ্টির বেগটা কেমন লাগবে। এখানে লিখে দিচ্ছি তাহলে যে দর্শকের বেগ আমি বললাম ইউ, বৃষ্টির বেগ হলো ভি। কথা বোঝা গেল? তাহলে বৃষ্টির বেগ যদি ভি হয় তাহলে আমি যেটা পাবো, একটু নিচের দিকে দিতে হবে, তাহলে যেটা পাবো আমি
এখানে আমি লিখলাম এটা ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, এটা সমান হলো দর্শকের বেগ, দর্শকের বেগ এখানে লিখে দিচ্ছি ডাইরেক্ট, আর কিছুই নয়। আর এখানে লিখছি আমি বৃষ্টির বেগ, এটা হয়ে গেল আমার বৃষ্টির বেগ। কথা হচ্ছে বলতো যে যদি তুই এই বরাবর মুভমেন্ট করিস তাহলে এখানে যে টার্মটা আমি দেখব যে বৃষ্টি দর্শকের সাপেক্ষে, দর্শকের সাপেক্ষে, দর্শকের সাপেক্ষে, সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ হবে, আপেক্ষিক বেগ, বৃষ্টির আপেক্ষিক বেগ হবে। বল কি করতে হবে আমাকে? w ভেলোসিটি আমি আপেক্ষিক বেগ দিলাম, কি করতে হবে বল? কার আপেক্ষিক বেগ নির্ণয় করছি আমি? বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করছি। এখানে মার্কিং করছি, দেখ এখানে বৃষ্টি, এই যে বৃষ্টি, বৃষ্টির আপেক্ষিক বেগ যদি আমি নির্ণয় করি তাহলে কার ভেলোসিটি থেকে কার ভেলোসিটি বাদ দিতে হবে বলতো? কার ভেলোসিটি থেকে কার ভেলোসিটি বাদ দিতে হবে? বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করছি মানে বৃষ্টির ভেলোসিটি থেকে কার ভেলোসিটি বাদ দিতে হবে? দর্শকের ভেলোসিটি বাদ দিতে হবে। তাহলে এখানে যেটা আমি পাবো বল, তাহলে w সমান আমি পেয়ে গেলাম v ভেলোসিটি মাইনাস কত? u ভেলোসিটি। কথা বোঝা গেল? প্রথম ক্লাসে কিন্তু তোদেরকে আমি বলেছিলাম যে একটা গ্লাস আছে, সেই গ্লাসের অর্ধেক জল ভর্তি হয়ে আছে। তোদেরকে আমি দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অর্ধেক জল ভর্তিটাকে তুই অর্ধেক জল ভর্তি বলতেও পারিস, অর্ধেক খালি বলতেও পারিস। তাহলে সেম কন্ডিশন এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, v ভেলোসিটি প্লাস মাইনাস কত? u ভেলোসিটি, এরকম ভাবে করতে পারি। তাহলে এটা মানে কি বোঝাচ্ছে বল? মানে হলো যে v এর সঙ্গে মাইনাস u কি যোগ। অন্তরফলের নিয়ম তো এটাই যে v এর সঙ্গে মাইনাস u কি করব? যোগ করব। তাহলে বল এটা যদি আমার u এর ডাইরেকশন হয়, আমি বললাম যে এটা u এর ডাইরেকশন, তাহলে u এর ডাইরেকশন পূর্ব দিক বরাবর, এটা তো পূর্ব দিক, পূর্ব দিক বরাবর। মাইনাস u এর ডাইরেকশন তাহলে কোন দিকে হবে? মাইনাস u হয়ে যাবে পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিক মানে কি? এই দিক। তাহলে এখানে মাইনাস u এর ডাইরেকশন তুই নিয়ে নে, এই বরাবর আমি টেনে নিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার মাইনাস u এর ডাইরেকশন, এটা হয়ে গেল আমার মাইনাস u। একটা কথা মাথায় রাখবি, সেই কথাটা হলো যে মাইনাস মানে বোঝাচ্ছে আমার ডাইরেকশন, অর্থাৎ একটা ভেক্টর যদি উত্তর দিক বরাবর গতিশীল হয় তাহলে সেটা যদি মাইনাস তার সামনে দিয়ে দিই তার মানে বোঝাচ্ছে সেটা কোন দিক বরাবর গতিশীল? দক্ষিণ বরাবর গতিশীল। যদি একটা ভেক্টর পূর্ব দিকে গতিশীল হয় তার আগে মাইনাস দিয়ে দেওয়া মানে কোন দিকে গতিশীল? পশ্চিম দিকে গতিশীল। কথা বুঝতে আমাকে যে এই যে v পেলাম এখানে বল, এবার এই যে u হলো এই অভিমুখে, v হলো নিম্নাভিমুখে, নিম্নাভিমুখে, তাহলে v মাইনাস কি করতে হবে? u করতে হবে। ঠিক আছে, v মাইনাস কি করতে হবে? u করতে হবে। তো আমি বলেছি যে এই v টাকে আমি নিচের দিক বরাবর কিন্তু আমি নিতে পারি, অবশ্যই নিতে পারি। এই যে দেখ এটাকে আমি বললাম v ভেক্টর, তাহলে এই যে v ভেক্টরটাকে নিচের দিক বরাবর নিলাম কেন? আমার সুবিধা মতো। আমরা যেমন ক্লাস 10 এ পড়ে এসেছি যে পরিমিতিতে যে কোনো একটা টপিকস ফ্যানটাকে দেওয়া যাবে, সুইচটা দে, প্রচুর গরম লাগছে। তাহলে যে কথাটা আমি পাচ্ছি যে এই যে v পেলাম, তাহলে এই যে পরিমিতি মতো আমি বাড়িয়ে দিলাম, তাহলে এই ভেক্টরটাকে ঘাড়ে করে নিয়ে এসে, ঘাড়ে করে নিয়ে এসে আমি নিচের দিকে নিয়ে আসছি। কি বললাম আমি? নিচের দিকে নিয়ে আসছি। আমি কি নিয়ে আসতে পারবো? নিয়ে আসতে পারবো। আমাকে শর্ত কি রাখতে হবে? মান আর দিক অপরিবর্তন করে রাখতে হবে। দেখ এখানে কিন্তু আমার মান কিন্তু আমি সেম রেখেছি, দিকটাকে অপরিবর্তন রেখেছি। তাহলে বল এই দুটো ভেক্টরের যদি এবার আমি লব্ধি ভেক্টর যদি নির্ণয় করি, যে v আর মাইনাস v এর আমি লব্ধি ভেক্টর নির্ণয় করব, বল লব্ধি ভেক্টরটা কোন অভিমুখে হবে? বল কোণাকুণি বরাবর আসবে না? এই যে দেখ v আর মাইনাস u এটাকে যদি আমি লব্ধি করি তাহলে এই যে কোণাকুণি ভাবে এটা বেরিয়ে গেল, যেটাকে আমি বললাম w ভেক্টর। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম থিটা। তাহলে এটাকে পিছনের দিকে যদি আমি বাড়িয়ে দিই, এই যে এটা এরকম ভাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে বল? থিটা আসবে। বোঝা গেল? তাহলে আমি যেটা বললাম যে v এবং মাইনাস u ভেক্টরের লব্ধি, তাহলে বল এই যে v আর মাইনাস u এই ভেক্টরের লব্ধি তাহলে কোন দিক বরাবর বেরিয়ে এলো? w বরাবর বেরিয়ে এলো। তাহলে এই যে w টা হলো আমার কি? কার আপেক্ষিক বেগ? বৃষ্টির আপেক্ষিক বেগ। কার সাপেক্ষে? কার সাপেক্ষে? দর্শকের সাপেক্ষে। তাহলে এই যে দর্শক যদি গতিশীল থাকে, আমার কথাটা বোঝার চেষ্টা করবি, দর্শক যদি গতিশীল থাকে, দর্শক যদি গতিশীল থাকে তবে এই দর্শকটা বৃষ্টিকে কিভাবে দেখবে? না তো একটা লম্বের সঙ্গে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখতে পাবো। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখানে যেটা আমি লিখে দেব, তাহলে অতএব চিত্র থেকে দেখতে পাচ্ছি, চিত্র থেকে
দেখতে পাচ্ছি দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ অভিলম্বের সঙ্গে থিটা কোণ করে নিচের দিকে গতিশীল হয়। নিচের দিকে নয়, থিটা ডিগ্রি কোণ করে কোণাকুণি ভাবে গতিশীল হয়। এই পয়েন্টটা বোঝা যাক। চিত্র থেকে দেখতে পাচ্ছি দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ অভিলম্বের সঙ্গে থিটা কোণ করে কোণাকুণি ভাবে গতিশীল হয়। তাহলে এটা কখন গতিশীল হলো? কখন বল? যখন দর্শক আমার মুভমেন্ট করছে, যখন তুই সাইকেলে চড়ে কি মুভমেন্ট করতে শুরু করলি, তুই যখন চার চাকাতে চেপে মুভমেন্ট করতে শুরু করলি, তুই যখন দৌড়াতে শুরু করলি, যখনই আমি দৌড়াতে শুরু করব তখনই আমি দেখতে পাবো যে এই যে বৃষ্টিটা আমার অভিলম্বের সঙ্গে থিটা ডিগ্রি কোণ করে কোণাকুণি অ্যাঙ্গেল করে পড়ছে। যেই আমি স্থির হয়ে গেলাম, আমি দৌড়াতে হঠাৎ করে স্থির হয়ে গেলাম, তখন বৃষ্টিটা কেমন পড়বে? তখন লম্ব হবে। কথা বুঝতে পারছিস? অর্থাৎ আমি আবারও বলছি, যদি আমি মুভমেন্ট করতে শুরু করি বৃষ্টিটা আমার কাছে কোণাকুণি ভাবে এসে পড়বে। তাহলে বল, যদি কোণাকুণি এসে পড়ে, যেমন আমি বললাম যে চার চাকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বৃষ্টিটা উপর থেকে পড়ছে, এবার বৃষ্টিটা আমার কাছে বা ওই চার চাকার কাছে কি মনে হবে বল? বৃষ্টিটা কোন দিকে আসছে? কোণাকুণি আসবে না? এরকম ভাবে আসবে না? তো এরকম ভাবে যদি আমার এই যে এরকম ভাবে যদি আসে, যদি এরকম ভাবে আসে, এই যে এরকম ভাবে, তাহলে বল সামনের কাজটা বেশি ভিজবে না পিছনের কাজটা বেশি ভিজবে? সামনের কাজটা। তার উত্তর আমি পেয়ে গেলাম, চার চাকা কি সামনের কাজটা বেশি ভিজবে। হয়ে গেল। দ্বিতীয় কথা বল, সাইকেলে গতিশীল থাকলে বৃষ্টির সময় ছাতাকে কোণাকুণি ধরতে হয় কেন? এবার তুই সাইকেল নিয়ে তুই যাচ্ছিস, বাইক নিয়ে, এবার হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, এবার এই যে তুই মুভমেন্ট করছিস সামনের দিকে, তাহলে বৃষ্টিটা কি হবে? কোণাকুণি ভাবে আসবে। এই যে এরকম ভাবে কোণাকুণি আসবে না? তাহলে কোণাকুণি ভাবে যদি বৃষ্টিটা আসে, তাহলে ছাতাটাকে কি করতে হবে? এরকম ভাবে ধরতে হবে। এবার তুই সাইকেলে হঠাৎ করে এবার থেমে গেলি, এবার বৃষ্টি কোন দিকে আসবে? লম্ব বরাবর। বা ছাতাটাকে কি ধরতে হবে? লম্ব বরাবর। বুঝা গেল? তাহলে ছাতাকে ধরতে হবে লম্ব কখন? ফ্যান বন্ধ করতে যাও। ছাতাকে ধরতে হবে লম্ব কখন? ছাতাকে কখন লম্ব ধরতে হবে? যখন দর্শক স্থির। ছাতাকে কোণাকুণি ধরতে হবে কখন? যখন দর্শক ইউ বেগে গতিশীল। কথা বোঝা গেল? এই কারণের জন্যই কিন্তু আমার এখান থেকে যে ব্যাপারটা আমার আসে, তাহলে এখানে বল যে এখানে যেটা আমি পাবো, এটা যদি থিটা হয়, তাহলে থিটা যদি এটা হয়, তাহলে tan থিটা সমান কত বের করতে পারবো? tan থিটা সমান বল, tan থিটা সমান কত ছিল বল? লম্ব u বাই কত আসবে? v আসবে না রে? tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এখানে এই ফিগারটাতে বল, এখানে লম্ব কোনটা হবে? u নাকি v লম্ব হবে? u। কেন v কেন হবে না? কেন? থিটার সাপেক্ষে। কথা বুঝতে পারিস? একটা উত্তর করলে যে থিটার সাপেক্ষে যদি হয়, তার মানে এটাকে আমার কি ধরতে হবে? ভূমি ধরতে হবে। যদি আমার থিটা এখানে চলে আসতো, তাহলে ভূমি কোণটা হতো u, ভূমি হতো লম্ব কোণটা হতো v হতো। বুঝা গেল? তাহলে tan থিটা সমান আমি পেয়ে গেলাম u বাই v। তাহলে এখানে আমি যেটা করব, থিটা সমান আমি পেয়ে যাব tan ইনভার্স কত? u বাই v। এটাই হয়ে গেল আমার অ্যাঙ্গেল। তোকে মাঝে মাঝে দিয়ে দেয় যে দর্শক যদি u বেগে গতিশীল হয়, বৃষ্টি যদি v বেগে গতিশীল হয়, তাহলে দর্শকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটার মান কত? থিটা সমান tan ইনভার্স u বাই v। বোঝা গেল? এই হয়ে গেল আমার গল্প। তাহলে এখানে যদি আমি বলি বল তো এই যে আপেক্ষিক বেগ পেলাম, এবার w এর মান তাহলে কত আসবে? w এর মান যদি আমি বের করি, তাহলে কত আসবে বল? √অফ কত? v স্কয়ার প্লাস কত? u স্কয়ার। শুধুমাত্র মান নিব আমি, তাহলে কত আসবে? প্লাস 2 কত আসবে? u ইনটু কত? শুধুমাত্র মান নিব v কত আসবে? cos কত আসবে বল? cos কত আসবে এখানে? এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 নয়? তাহলে 90 হয়ে গেল।
তাহলে এটা আমার কি চলে আসবে, 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, তাহলে চলে আসবে কত, w সমান যদি আমি বের করতে চাই তাহলে চলে এলো আমার কত √, কত v স্কয়ার প্লাস কত আসবে u স্কয়ার। বোঝা গেল? অর্থাৎ আমি যেটা পাবো সেটা হলো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার। এবার যদি এখান থেকে কোনো কোশ্চেন থাকে তো জিজ্ঞাসা কর, না আমি নেক্সট টপিকে যাব। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন যেমন আমি বলবো, সাপোজ এখান থেকে কোশ্চেন আছে যে দর্শকের বেগ হয়ে গেল আমার 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর আমি পাবো বৃষ্টির বেগ হয়ে গেল আমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টি কত কোণ করে পড়বে দর্শকের কাছে, কত কোণ করে পড়বে? দর্শকের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড, বৃষ্টির বেগ হলো 20 মিটার পার সেকেন্ড, তাহলে বৃষ্টি কত কোণ করে পড়বে? তাহলে অবশ্যই থিটার মান পেয়ে যাব। কত হবে? থিটা সমান কত, থিটা ইনভার্স সমান কত, tan ইনভার্স u/v। এবার এখানে u এর মান কত, 10, আর v এর মান কত, 20, তাহলে u/v কত হলো হাফ। তাহলে tan ইনভার্স হাফ মানে কোনটা, কত ডিগ্রি কোণ? 30 কি? হ্যাঁ 30, তাহলে 30 করে দিলি, তাহলে 30 ডিগ্রি কোণ করে পড়বে, হয়ে গেল। অর্থাৎ তোকে অ্যাঙ্গেল কিন্তু বের করতে হবে। তোদের বই আপেক্ষিক বেগ নিয়ে অনেক ধরনের ম্যাথ আছে, ওই ম্যাথগুলো যাবি না, শুধুমাত্র জাস্ট এটা আপেক্ষিক বেগ অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমার প্রাকৃতিক ফেনোমেনন গুলো আমাকে বোঝানোর জন্য কিন্তু এটা আছে। এই যে দেখ, বৃষ্টিতে এই দুটো প্রাকৃতিক ফেনোমেনন ভালো রকম ভাবে বোঝানোর জন্য।